দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে ভালো আছি। আমি তোমাদের গত ক্লাসে ভেক্টরের একটা সৃজনশীল সমস্যার সমাধান করেছিলাম। আজকে ওই ধারাবাহিকতায় আরেকটি সৃজনশীল সমস্যার সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে সমস্যাটা খেয়াল করো। আর গত ক্লাসে যেটা পেয়েছো আশা করি তোমরা সেটা প্র্যাকটিস করে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা হয়, আমি বারবার বলছি, আমাকে মেসেঞ্জারে বা ইমোতে জানাবে, আমি তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে সমস্যাটার সমাধান আমরা করব সেটা দেখো। সমস্যাটা কি শিক্ষার্থীরা? এখানে দেখো, আমাদের উদ্দীপকে দেওয়া আছে এ বি সি ডি চতুর্ভুজের এ বি বিসি সিডি ও এডি বাহু মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর ও এস এবং এসি কর্ণের মধ্যবিন্দু এম। অর্থাৎ চারটা বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে আর একটা কর্ণের মধ্যবিন্দু বলে দিয়েছে। এখানে ক নম্বরের যে সমস্যাটা বলা হয়েছে দেখো, 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এটা তোমরা জানো, সব সময় বলা হয় যে ক নম্বরের প্রশ্নটার কোনো ধারাবাহিকতা নেই। ক নম্বরের প্রশ্ন যে কোনো জায়গা থেকে একটা তুলে দিতে পারে, ওই ক্ষেত সংশ্লিষ্ট হতে পারে, আর বাহিরে হতে পারে, অন্য চাপ অধ্যায় থেকে আসতে পারে। তো এইখানে আমাদের ক নম্বরে যে সমস্যাটা দেয়া আছে দেখো, এটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্কই নেই। 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করে। খ নম্বরে বলেছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে পি কিউ আর এস একটি সামান্তরিক। এখানে আমাদের এ বি সি ডি একটা চতুর্ভুজ বলেছে, আর পি কিউ আর এস কিন্তু ওই বাহুগুলোর মধ্যবিন্দু। তো এই পি কিউ আর এস দ্বারা যে একটা চতুর্ভুজ হবে, যে এটা আমরা পাবো পি কিউ আর এস, এটা একটা মানে বহুভুজ পাবো। বহুভুজটা একটা সামান্তরিক আমাদের প্রমাণ করতে বলছে। আরেকটা প্রশ্ন বলা হয়েছে প্রমাণ করো যে এ কিউ প্লাস সিপি প্লাস বি এম ইকুয়াল টু 0 ভেক্টর। এখানে এ কিউটা কি আমরা ওই শীর্ষবিন্দুর সাথে মধ্যবিন্দু যোগ করলে আমরা এটা পাবো। আমরা এটা পরবর্তীতে চিত্র সহকারে দেখব। তো এখন আমাদের ক নম্বরে যে সমস্যাটা হয়েছে দেখো, সম্পূর্ণ একটা ভিন্ন প্রশ্ন, উদ্দীপকের বাহিরে। এটা আমরা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের ব্যাস দেওয়া আছে, গোলকের ব্যাস দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা সাধারণত আরকে ব্যাসার্ধ দ্বারা চিহ্নিত করি। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা মনে করে নিচ্ছি বা গোলকে বা ধরছি দেওয়া আছে, যেটাই বলি আমরা, গোলকের ব্যাস 2r ইকুয়াল টু 7। তাহলে এখানে আমরা গোলকের ব্যাসার্ধ পাবো আর ইকুয়াল টু 7/2 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 7কে 2 দ্বারা ভাগ করলে দেখেন আমরা 3.5 সেন্টিমিটার পাচ্ছি। এখন আমাদের একটা সূত্র জানা থাকার কথা। আমরা জানি যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি। অর্থাৎ আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কোয়ার, আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে তার 4 গুণ। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণ হবে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটা আমাদের সূত্র ব্যাখ্যাও আছে, যাকে আমরা সূত্রটা জানি 4 পাই r স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে 4 আমাদের জানা মান, পাই এর মান আমরা জানি, এটা অমূলদ সংখ্যা, এটা 3.1416, আর আর এর মান আমরা পেয়েছি 3.5, তার আর স্কোয়ার মানে 3.5 হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এখানে ক্যালকুলেশন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করার ফলে আমরা এটা পেয়েছি 153.9384 বর্গ সেন্টিমিটার প্রায়। তোমরা এই কথাটা মনে রাখবে, যেখানে পায়ের মান ব্যবহার করব, এটা তোমাদের বইয়ে পরিষ্কার বলা আছে,
যেখানে পায়ের মান ব্যবহার হবে সেখানে আমরা প্রায় কথাটা লিখব, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে নির্ণয় ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 153.9384 বর্গ সেন্টিমিটার প্রায়। এইখানে আমরা 2 গড়ও রাখতে পারতাম, যেহেতু আমাদের এখানে 3 পয়েন্ট এখানে 4 গড় আছে আমরা রেখেছি। কেউ যদি 9.98 না রেখে যদি 4 লিখে দেয় প্রায়, তা তো অসুবিধা নেই। তাহলে আমরা নির্ণয় ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাদের 2 নম্বর যে খ নম্বরের যে প্রশ্নটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে PQRS একটি সামান্তরিক। তাহলে আমরা দেখি যে PQRSটা কোত্থেকে আসে। তাহলে আমাদের এইখানে দেখো, আমাদের বলা হয়েছে আমরা একটা চিত্র এঁকে ফেলেছি। সেটা কিভাবে আঁকলাম, আমাদের প্রশ্নে কিন্তু ABCD চতুর্ভুজটা দেওয়া আছে। ABCD একটা চতুর্ভুজটা আমরা মানে চতুর্ভুজ তো 4 বাহু দ্বারা সীমাবদ্ধ রেখাচিত্র, সেখানে তুমি এটা যে কোনোভাবেই আঁকতে পারো। আমরা ঠিক এইভাবে আঁকলাম ABCD। আমাদের এখানে বলা হয়েছে AB BC CD এবং AD বা DA এর মধ্যবিন্দু যথাক্রমে PQRS। আমরা মধ্যবিন্দু তুমি নেয়ার সময় মধ্যবিন্দুটা চিহ্নিত করে নিতে পারো। যদি সেন্টিমিটার স্কেলে না, মনে করো 6 সেন্টিমিটার নিলাম, 3 সেন্টিমিটার দাগ দিয়ে দিলাম। এইখানে আমি 4 সেন্টিমিটার নিলাম, 2 একটা ফোঁটা দিলাম। এইখানে 5 নিলাম, 2.5 ফোঁটা দিলাম। এইভাবে তুমি আঁকার সময় একটু বুদ্ধি খাটায় আঁকবে, তাহলে তোমার এই জিনিসটা আনুমানিক সঠিক চিত্র হবে। চিত্রটা কিন্তু আনুমানিক সঠিক হতে হবে। তাইলে আমরা মধ্যবিন্দুগুলি নিয়ে এই মধ্যবিন্দুগুলো যোগ করে দিলাম। আমি বলেছি দেওয়া আছে ABCD একটি চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের AB BC CD এবং AD এর মধ্যবিন্দু যথাক্রমে PQRS। তাহলে আমরা PQRS বিন্দু পেয়েছি। যেহেতু চতুর্ভুজ হয় জন্য আমাদের যোগ করতে হলো, PQ যোগ করলাম, PQ যোগ করলাম, QR যোগ করলাম, RS যোগ করলাম, SP যোগ করলাম। তাহলে আমরা চতুর্ফলে আমরা কি পেলাম, PQRS চতুর্ভুজটি উৎপন্ন হলো। এখন এই চতুর্ভুজটাকে আমাদের ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে এটা একটা সামান্তরিক। শিক্ষার্থীরা, আমরা এবার যাই ভেক্টর সম্বন্ধে প্রাথমিক ধারণা। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম আমাদের 3টা জিনিস খুব খেয়াল রাখতে হবে। একটা হলো ভেক্টর যুগের ত্রিভুজ ভিদি। আরেকটা হচ্ছে 2টা ভেক্টর একে অপরের স্কেলার গুণিতক হলে তাদের রেখা 2টা ধারক রেখা 2টা সমান্তরাল অথবা একই হবে। আরেকটা হচ্ছে অবস্থান ভেক্টর। এই 3টা জিনিসের উপর নির্ভর করে আমাদের এই গাণিতিক সমস্যাগুলি সমাধান হয় ম্যাক্সিমাম। তাহলে এখানে আমরা দেখি কি করলাম। আবার এখানে আমাদের কর্ণের কথা বলা হয়েছে, উদ্দীপকে যে AC কর্ণের কথা বলা হয়েছে, এই জন্য AC কর্ণটাকে আমরা AC কর্ণ করলাম, AC যোগ করলাম। এখন দেখো প্রমাণে এসে আমরা এই যে ধরছি AB একে আমরা এখানে আমরা মনে করে নিচ্ছি AB মান ধরে নিচ্ছি আমরা একটা ভেক্টর। এখানে কিন্তু স্মল লেটারের অবস্থান ভেক্টর যেটাই নিচ্ছি আমরা, এগুলোর কিন্তু নিচে একটা ছোট্ট টান দিতে হবে। এটা না দিলে কিন্তু ভুল হবে। অবস্থান ভেক্টরের ক্ষেত্রে যেগুলো আমরা ধরেছি অবশ্যই নিচে একটা টান দিতে হবে। এখানে কোনো একক ভেক্টর হিসাবে এটার কোনো এদিক থেকে ওদিক নেই, এই জন্য আমরা এখানে শুধু নিচে টান দিব। আর AB 2টা বিন্দুর সংযোগ রেখা দেখালে অবশ্যই আমাকে তীর চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে এই BCকে ধরলাম আমরা B স্মল লেটার, CDকে ধরলাম আমরা C। এই যে চিত্রে আমি নির্দেশনা দিয়ে দিয়েছি আমরা, এটা B। আর DA বা AD ইকুয়াল টু আমরা D ধরেছি। এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, আমরা এখানে একটা ছোট্ট ত্রিভুজ পেয়েছি। ছোট্ট ত্রিভুজটা কি PBQ। খেয়াল করে দেখো, এই নির্দেশনাটা দেখো কিভাবে দিয়েছি, ABCDA নির্দেশনা আমরা এইভাবে বলেছি। এখানে PQRSP
পি কিউ আর এস পি। নির্দেশনা আমরা এইভাবেই বলেছি, কিন্তু এখন আমরা এই ছোট্ট ত্রিভুজটা থেকে কাজ শুরু করছি। এই ত্রিভুজটার দিকে যদি আমরা ত্রিভুজ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি নেই, শিক্ষার্থীরা দেখো তো এইখানে নির্দেশনা কি দুইটা একই ক্রম, এটা হচ্ছে বিপরীত ক্রম। তাহলে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কী শিখেছি? একই ক্রমের দুইটা যোগ করলে এই বিপরীত ক্রমে এটা সমান হবে, অর্থাৎ এই দুইটার যোগফল এটা আমরা এটা শিখেছি। দেখো এই দুইটার যে এইখানে এই দুইটার যা শক্তি এটা এখান থেকে গিয়ে ধাক্কা দিয়ে মানে সাম্যাবস্থা সৃষ্টি করে ফেলছে, এই জন্য এই দুইটার যোগফল হচ্ছে এটা। তাহলে এই দুইটার একই ক্রম, এটা হবে বিপরীত ক্রম। তাহলে আমাদের এখানে দেখো ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা এই ত্রিভুজে কী পাচ্ছি, সেটা হচ্ছে হলো দেখো পি কিউ, এই যে পি কিউ এইটা সমান হচ্ছে পি বি প্লাস বি কিউ, পি বি প্লাস বি কিউ। এখন পি বিটা কি? পি বিটা দেখো আমরা বলছি পিটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে পি বিটা হচ্ছে হাফ অফ এ বি। এই দেখো হাফ অফ এ বি। ঠিক একইভাবে বি কিউটা কি? হাফ অফ বিসি। এই যে হাফ অফ বিসি আমরা লিখেছি, যেহেতু পি কিউ হচ্ছে যথাক্রমে এ বি এবং বিসি এর মধ্যবিন্দু। তাহলে এ বির মান আমরা ধরেছি কি? এ বির মান আমরা ধরেছি এ, আর এই বিসির মান আমরা ধরেছি হলো আমাদের বি। তাহলে দেখো আমরা হাফ অফ এ প্লাস হাফ অফ বি। তাহলে শিক্ষার্থীরা তাহলে পি কিউ সমান আমরা কি পেলাম? হাফ কমন নিয়ে গেলে দেখো পি কিউ সমান পেয়ে গেলাম এ হাফ অফ এ প্লাস বি। পি কিউ হবে আমাদের এটা ভেক্টর, পি কিউ ভেক্টরটা হলো হাফ অফ পি প্লাস এ প্লাস বি। ঠিক একইভাবে যদি আমরা ওই খেয়াল করে দেখো, একইভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের এইখানে ত্রিভুজ, এখানে আরও 4টা ত্রিভুজ আছে। দেখো এই একটা ত্রিভুজ আছে কিউ সি আর, আরেকটা ত্রিভুজ আছে কিউ ডি আর এস, আরেকটা ত্রিভুজ আছে এস এ পি। এই এ পি এস বা এস পি যেটাই হোক, এই তিনটা এটার মতো করে এই তিনটা ত্রিভুজ থেকে আমরা আরও 3টা সম্পর্ক তৈরি করছি। এই জন্য আমরা একবারে বলে ফেলছি এখানে আলাদা না বলে, যে অনুরূপভাবে ত্রিভুজ সি কিউ সি আর, ত্রিভুজ কিউ সি আরে আমরা কি পাচ্ছি? কিউ সি আর, এই যে কিউ সি আর নির্দেশনাটা তুমি খেয়াল করে দেখো, নির্দেশনাটা দেখো কিউ সি আর এর দেখো এই যে কিউ থেকে সি, সি থেকে আর, কিন্তু এটা হচ্ছে কিউ থেকে আর বিপরীত ক্রমে। তাহলে কী হবে? এই কিউ আর সমান হবে হাফ অফ বি প্লাস হাফ অফ সি। ঠিক একইভাবে এটা হবে হাফ অফ সি প্লাস হাফ অফ ডি, এই যে আর এস সমান। আবার এইখানে এসে আমার হচ্ছে এসপি, এসপি সমান হবে এটা কি? ডি প্লাস এ। এটা আমাদের সবটাই ভেক্টর যোগের ত্রিভুজবিধি আমরা কাজের দিক নির্দেশনাটা তুমি খেয়াল করো, এইখানে কিউ আর এই দুইটার যোগফল, এখানে দেখো এস আর, এস আর এটা কিন্তু এই যে এই দুইটা একই দিকে আসা, এস আর কিন্তু উল্টা দিকে আসছে, তাহলে এটা সমান হচ্ছে এই দুইটার যোগফল। এইখানে দেখো এসপি এদিকে, কিন্তু এইটা কিন্তু আমাদের এইখান থেকে গিয়ে এটার মুখোমুখি হয়ে গেছে, তাহলে এই দুইটার এটার সমান হচ্ছে এই দুইটা। এই জন্য আমরা অনুরূপভাবে বলেছি কিউ আর সমান হচ্ছে হাফ অফ বি প্লাস সি, আর এস সমান হচ্ছে হাফ অফ সি প্লাস ডি, এসপি সমান হচ্ছে হাফ অফ ডি প্লাস এ। শিক্ষার্থী এটা মুখস্থ করলে হবে না, তোমার ভেক্টর যোগ বুঝতে হবে, ভেক্টরের দিক চিহ্ন দেখে তোমাকে এটা তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে 1 2 3 4 4টা সমীকরণ পেলাম, কিন্তু চিত্র থেকে একটু খেয়াল করে দেখো এই পুরা এ বি সি এই ত্রিভুজটার দিকে যদি আমরা তাকাই, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে এ বি বি সি আমরা বলেছি যে এ বি আর বিসি ভেক্টর যুগের শর্তটা অবশ্যই মনে রাখতে হবে। এ বি বিসি যখন যোগ করব, তাহলে প্রথম তার যোগফল ভেক্টরটা হবে, প্রথম যোগফল ভেক্টরের আদি বিন্দুটা হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু, আর যোগফল ভেক্টরের প্রান্ত বিন্দু হবে শেষ ভেক্টরের প্রান্ত বিন্দু। এই জন্য এটা বিপরীত ক্রমে হয়। তাহলে আমাদের এখানে এ বি প্লাস বিসি সমান হবে এ থেকে সি, সি এ কিন্তু না, এটা হবে এ সি, এ থেকে সি এর দিকে। আমাদের এখানে
এই দুইটা ত্রিভুজের জন্য এটা কার্যকর এবং এটা এই ত্রিভুজের জন্য কার্যকর, এই জন্য আমরা তীর চিহ্নটা দুইটাই এখানে উল্লেখ করেছি। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা পাবো এ প্লাস বি ইকুয়াল টু পাবো এসি। কিন্তু দেখো সি প্লাস ডি এর ক্ষেত্রে সি প্লাস ডি এর নির্দেশনা কি? সি এলো ডি, তাহলে আমার এটা তো একই ক্রম হয়ে যায়, তাই তো হবে না, তাহলে বিপরীত ক্রম। তাহলে এটা হবে সি প্লাস ডি সমান হবে সি এ। এই জন্য আমরা এখানে লিখেছি চিত্র থেকে, এইটাতে আছে এটার যোগফল হচ্ছে এসি আর এটার যোগফল হচ্ছে সি এ, এই কথাটা আমরা লিখেছি। তাইলে এখন আমরা এই দুইটার থেকে একটা সম্পর্ক তৈরি করব। এই দুইটা ভেক্টরকে যদি আমরা যোগ করি এ প্লাস বি, অর্থাৎ এইটা এইখান থেকে এইটা, আর সি প্লাস ডি যদি, তাহলে হবে এদিক থেকে এদিকে। তাহলে দেখো তো কি হয়, এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে এসি আর সি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে সি এ। এখন ভেক্টরে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, বাম পক্ষ ঠিক রাখলাম, ডান পক্ষ এসি, এটাকে সি এ কে যখন দিক চেঞ্জ করে ফেলবো, এখানে হচ্ছে সি থেকে এ, কিন্তু যখন এটা আবার এ থেকে সি নিব তো কিন্তু এটা বিপরীত ভেক্টর হয়ে যাবে। নির্দেশনা ছিল সি থেকে এর দিকে, এখন আমি করতেছি এ থেকে সি এর দিকে, তো এটা বিপরীত হয়ে গেল না, এই জন্য এটা ঋণাত্মক চিহ্ন হয়ে গেছে। এটা ভেক্টরের আরেকটা শর্ত। তাইলে এখানে খেয়াল করে দেখো তো, এই দুইটার যোগফল পেলাম একই জিনিসের দুইটা ভেক্টর বিয়োগফল, তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে আমাদের জিরো ভেক্টর, এটা হয়ে গেল জিরো। তাহলে এখন আমরা যদি খেয়াল করি, তাহলে এটা যদি জিরো হয়, তাহলে এখন আমরা পক্ষান্তর করলে কি হবে, এ প্লাস বি ইকুয়াল টু হবে মাইনাস সি প্লাস ডি। এটাকে ওই পাশে নিয়ে গেলাম, এটা আমি একটা নাম্বারিং করে রাখলাম। ঠিক একইভাবে আমরা এই মানটা ব্যবহার করব। আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছি পি কিউ ইকুয়াল টু হাফ অফ এ প্লাস বি, হাফ অফ এ প্লাস বি, কিন্তু এই হাফ অফ এ প্লাস বি এর মান কিন্তু এই এ প্লাস বি এর মান কিন্তু আমরা যে এইখানে সি প্লাস ডি বের করে রাখলাম, তাহলে পি কিউ সমান হচ্ছে এই হাফ অফ এ প্লাস বি এর জায়গায় আমরা হাফ ঠিক আছে, কিন্তু মাইনাস সি প্লাস ডি, এই যে মাইনাসটা আমরা আগে নিয়ে আসলাম এই 5 নংয়ের সাহায্যে, 5 নংয়ে আমরা এই মান ব্যবহার করেছি। তাহলে পি কিউ এর মান আমি কি পাইলাম, পি কিউ ইকুয়াল টু সি প্লাস ডি, হাফ অফ সি প্লাস ডি। দেখো তো হাফ অফ সি প্লাস ডি এর মান আমরা এইখানে 3 নম্বর সমীকরণে বের করে রাখছি আর এস ইকুয়াল টু হাফ অফ সি প্লাস ডি। তাহলে দেখো আমরা এখানে এই যে মাইনাস হাফ অফ সি প্লাস ডি এর মান লিখলাম আর এস 3 নংয়ের সাহায্যে। তাহলে এখন আর এসটাকে যদি আমি কি করি, আর এসটাকে যদি আমি দিকটা চেঞ্জ করে দিতে, তাহলে হবে এস আর, তাহলে এটা প্লাস হয়ে যাবে। দেখো এই যে পি কিউ ভেক্টর সমান হচ্ছে এস আর। সুতরাং এখন দেখো তো, আমরা গত ক্লাসে একটা শর্ত শিখেছিলাম যে আমি যে কথাটা বললাম যে দুইটা ভেক্টর একটা আরেকটার স্কেলার গুণিতক, অর্থাৎ এটার স্কেলার গুণিতক করলে এটা ইকুয়াল টু 1 ইন্টু এস আর। স্কেলার যদি এম হয়, এম এর মান 1ও হতে পারে, তাহলে এখানে পি কিউ ইকুয়াল টু এস আর, একটা একে অপরের স্কেলার গুণিতক। তাহলে এই ভেক্টর দুইটার কি ধারক রেখা দ্বয় হয় সমান্তরাল হবে, নাহলে কি একই হবে। কিন্তু এইখানে তো আমার একই না, পি কিউ আর আর এস তো এক না, তাহলে এরা সমান্তরাল হবে। এই জন্য আমরা বলছি অর্থাৎ পি কিউ সমান্তরাল এস আর। তাহলে পি কিউ সমান্তরাল বলার শর্তই কিন্তু এটা দুটো ভেক্টরকে স্কেলার গুণিতক বানাইতে হবে। স্কেলার গুণিতক বানাতে পারলেই আমরা বলতে পারবো তারা একটা ধারক রেখা দুইটা সমান্তরাল। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে কি পেলাম, এই আমাদের চতুর্ভুজের দিকে আবার তাকিয়ে দেখো, পি কিউ সমান পেয়ে গেছি আমরা এস আর। তাহলে আমাদের পি কিউ যেহেতু সমান্তরাল, তাহলে দিক নির্দেশনা কিন্তু এক দিক থেকে আসতে হবে, তাহলে পি কিউ হচ্ছে এস আর। তাহলে আমরা এখানে বললাম পি কিউ সমান্তরাল হয়ে গেল এস আর। এটা কিন্তু আমার ভেক্টর না, এটা স্কেলার, এই জন্য আমরা এখানে ওই দিক নির্দেশনা এটি নিয়ে কোনো টেনশান নেই, আমাদের এখানে স্কেলার মানের কোনো দিক নির্দেশনা লাগে না। আবার এখন এটাতে আমরা সমান্তরাল দেখালাম, আমাদের আরেকটা শর্ত আছে না,
সমান দেখাতে হবে। সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমরা সমান্তরাল দেখালাম, এটা সমানতা দেখাইতে হবে। তাহলে পি কিউ ভেক্টর সমান এসআর। তাহলে আমরা এখানে পরম মান দিব ভেক্টরকে স্কেলার করার জন্য। তাহলে আমরা পরম মান পেলে পি কিউ সমান এসআর হয়ে গেল। তাহলে এই আমরা কি পেলাম, এই পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ আর এসআর সমান এবং সমান্তরাল। তাহলে একটা চতুর্ভুজের দুইটা বাহু যদি পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তাহলে অপর দুইটা বাহু কিন্তু আমরা সমান ও সমান্তরাল বলতে পারি। এই জন্য আমরা বলছি যে সুতরাং পি কিউ ও এস আর সমান ও সমান্তরাল। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কিউ আর, তুমি একইভাবে প্রমাণ করতে গেলে আমরা ওই প্রমাণ করতে পারবো যে কিউ আর এবং এসপি সমান্তরাল। তাহলে শিক্ষার্থীরা, আর এমনি তো আমরা জানি যে একটা চতুর্ভুজের যদি দুইটা বাহু বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়, তাহলে অপর দুইটা বাহু সমান ও সমান্তরাল হবে। তাহলে আমরা বলতে পারি পি কিউ আর এস একটি সামান্তরিক। সুতরাং আমাদের এটা প্রমাণ হয়ে গেল। এখন গ নম্বরে যে কথাটা আমাদের বলেছে, আমরা গত ক্লাসে যেই সমস্যাটা শিখেছিলাম, গ নম্বরে আমরা যে সমস্যাটা শিখেছিলাম গত ক্লাসে, যে একটা ট্রাপিজিয়ামের আমরা শিখেছিলাম যে ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলার মধ্যবিন্দুর সংযোগ রেখা বলেছিলাম। সংযোগ রেখা আমরা প্রমাণ করেছিলাম যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলার সমান্তরাল হয়। এইখানে আমাদের একটা দেওয়া আছে, দেখো যে উদ্দীপকের তথ্য অনুসারে কিউ আর এম এন ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডি ইকুয়াল টু হাফ অফ কিউ আর মাইনাস এম এন। এখানে আমাদের একটা বিষয় আছে যেটা তারা বলে দিয়েছে আমরা কর্ণদ্বয়ের মধ্যবিন্দু। তাহলে এখন আমাকে এই কিউ আর এন এন, তাহলে সরি আমাদের প্রশ্নটা গ নম্বরের প্রশ্নটা আমরা ভুল বলছি, এটা তো না। শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নটা গ নম্বরে ওটা না, গ নম্বরে হচ্ছে প্রমাণ করো যে এ কিউ প্লাস সিপি প্লাস বিএম ইকুয়াল টু 0। আমাদের ওইটা ছিল প্রশ্ন। শিক্ষার্থীরা, আমি গ নম্বরের প্রশ্ন তোমাদের ভুল বলে ফেলছি। আমাদের সৃজনশীল ছিল আসলে এটা খ নম্বর ছিল ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে পি কিউ আর এস একটি সামান্তরিক, আর গ নম্বরে হচ্ছে প্রমাণ করো যে এ কিউ প্লাস সিপি প্লাস বিএম ইকুয়াল টু 0 ভেক্টর। ওটা যেটা বলেছি সেটা এইখানে না, এটা অন্য প্রশ্ন বলা হয়ে গেছিল। তাহলে গ নম্বরে আমাদের কি প্রমাণ করতে হবে, এ কিউ প্লাস সিপি প্লাস এম বি ইকুয়াল টু 0 ভেক্টর আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গিয়ে আমাদের কি করতে হবে এবার আমরা একটু খেয়াল করি যে আমাদের এইখানে এপি সি, এইখানে যে আমাদের বলা হলো এপি, আমাদের যে এখানে বলা হলো এপিটা কি, এখানে আমাদের বলা হচ্ছে এপি আমরা কোথায় পাবো, সিপি কোথায় পাবো, বিএম কোথায় পাবো। আমাদের কিন্তু এখানে খেয়াল করে দেখো এপি বলতে আমাদের শীর্ষবিন্দু থেকে এটা তৈরি করতে হবে। এ কিউ প্লাস সিপি প্লাস বিএম। তাহলে এইখানে আমাদের এটা খেয়াল করে দেখো, এই যে এ কিউ, তার মানে এইখান থেকে আমাদের এই যে ত্রিভুজটা আছে দেখো এ বি সি, কর্ণটা নিয়ে
কর্ণ নিয়ে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের দিকে খেয়াল করো, এ আর কিউ, তাহলে বিসি এর মধ্যবিন্দু কিউ, আবার এখানে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি। আর আমাদের কিন্তু প্রশ্নে বলে দিয়েছে দেখো যে এসি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এম। তাহলে আমাদের এই এবিসি ত্রিভুজটা নিয়ে আমাদের এই কাজ করতে হবে। তাহলে আমরা এ কিউ পাবো, সিপি পাবো, আর এই বি এম পাবো। এটা যখন যোগ করবো, এসির মধ্যবিন্দু এম আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে আমরা আসলে এই উদ্দীপকের আলোকে এই অংশটা আলাদা করে ফেলব, চিত্রটা। তাহলে এ বি সি এই কর্ণ নিয়ে যে ত্রিভুজটা হচ্ছে, এইখানে খেয়াল করে আমরা ত্রিভুজটা তাই করেছি। এইখানে আমরা ত্রিভুজটা এইভাবে এঁকেছি। এই কর্ণটা নিয়ে আমাদের যে সামান্তরিকটা ছিল, চতুর্ভুজটা ছিল, এই চতুর্ভুজের ওই কর্ণ নিয়ে আমরা ত্রিভুজটা একটা অংশ ত্রিভুজ নিয়ে আসছি। তাহলে এ বি সি, আর এর মধ্যে এ বির মধ্যবিন্দু আমাদের দেয়া আছে পি, বিসি এর মধ্যবিন্দু দেয়া আছে কিউ, আর কর্ণ এসি এর মধ্যবিন্দু বলা ছিল এম। তাহলে এই ত্রিভুজটা দিয়ে আমরা এখন আমাদের প্রমাণটা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে চিত্রে এবিসি এর এবি, বিসি এবং এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ এবং এম। তাহলে আমরা এ কিউ যোগ করলাম, তারপরে বিএম যোগ করলাম, সিপি যোগ করলাম। যোগ করার ফলে দেখো আমাদের কি অবস্থাটা দাঁড়ায়। আমাদের প্রমাণ করতে হবে, এই প্রমাণটা করতে হবে এ কিউ প্লাস সিপি প্লাস বিএম ইকুয়াল টু 0 ভেক্টর। এখন দেখো এইখানে আমরা যদি ত্রিভুজ ভেক্টরটা কাজে লাগাবো, এই আর কিছু না। এইখানে এ কিউটা আমি কোথায় পাবো? এই যে দেখো এ কিউ হচ্ছে আমার এইটা। তাহলে এ কিউর মাধ্যমে যে ত্রিভুজটা হচ্ছে সেটা হচ্ছে এ বি কিউ। তাহলে এ বি কিউ, দেখো আমাদের ত্রিভুজ ভেক্টর যুগবিধি পাই কিনা আমরা, ভেক্টরের যুগবিধি অনুযায়ী কী পাই? এ দেখো এ বি কিউ, কিউ এ না কিন্তু এ কিউ। তাহলে আমাদের নির্দেশনায় আমরা পাচ্ছি এই দুইটার যোগফল হবে এ কিউ, অর্থাৎ এ কিউ সমান হচ্ছে এ বি প্লাস বি কিউ। আমরা তাই বলছি দেখো এখানে যে ত্রিভুজ এ বি কিউ থেকে ভেক্টর যুগের ত্রিভুজ বুদ্ধি অনুসারে পাই এ কিউ সমান হচ্ছে এ বি প্লাস বি কিউ। 1 নাম্বার দিয়ে রাখলাম। অনুরূপভাবে আমরা এই আরেকটা কী যেন আছে আমাদের আরেকটা হচ্ছে আমাদের সিপি। দেখো তো সিপি কোথায়? এই যে সিপি। তাহলে সিপি দিয়ে আমরা এই ত্রিভুজটা তৈরি করতে পারি, অথবা এটাও করতে পারি, কিন্তু আমাদের নির্দেশনা যেটার সাথে মিলবে সেটা আমরা নেওয়ার চেষ্টা করি। তাহলে এইখানে দেখো আমরা এসিপি থেকে আমরা পাচ্ছি এসি, এ সি, এ থেকে সি, সি থেকে পি, আর এটা হচ্ছে উল্টা। তাহলে আমরা এ সি প্লাস সিপি ইকুয়াল টু হবে এপি। এখানে কিন্তু পি এ না, উল্টা দিক বলেই যোগফলটা হচ্ছে। তাহলে দেখো আমরা লিখছি এই এসিপি এবং বিসিএম একবারে বলে ফেলছি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা অনুরূপভাবে পাবো এটার থেকে পাচ্ছি এসি প্লাস সিপি ইকুয়াল টু এপি। আর তাহলে এখান থেকে আমার দরকার কি সিপি, তাহলে সিপির মান পাচ্ছি এপি মাইনাস এসি, 2 নাম্বার। আর এইখানে আমার দরকার কি বিএম, তাহলে বিএম আমি কই আমার এই যে এটা। তাহলে বিএম এর এবার থেকে আমরা কি পাচ্ছি দেখো, বিএম থেকে বিএম প্লাস এমসি, বিএম প্লাস এমসি ইকুয়াল টু হচ্ছে সিবি বিসি। তাহলে বিএম এমসি সমান হচ্ছে বিসি। তাহলে দেখো বিএম প্লাস এমসি ইকুয়াল টু হচ্ছে বিসি। তাহলে এখানে আমার দরকার কি বিএম, তাহলে বিএম সমান হচ্ছে বিসি মাইনাস এমসি। এখন আমরা যেহেতু আমাদের আনতে হবে এ কিউ প্লাস সিপি প্লাস বিএম, তা আমরা এই জন্যই আমরা ত্রিভুজ থেকে 3টা ত্রিভুজ তৈরি করে 3টা ত্রিভুজ পার্ট এটা দেখে আমরা 3টা ত্রিভুজ পার্ট করে 3টা ত্রিভুজ বানিয়ে এ কিউ সিপি এবং বিএম এর মান বের করেছি এবং নাম্বারিং দিয়েছি 1 2 3। এখন এই 3টা যোগ করলে দেখো আমাদের বাম অংশটা আমরা পেয়ে যাচ্ছি এ কিউ প্লাস সিপি প্লাস বিএম। আমাদের বাম অংশে কি আছে? এই যে এ কিউ প্লাস সিপি প্লাস বিএম। তাহলে এইখানে আমরা বাম অংশ যোগ করলে পেয়ে গেলাম। ডান অংশটা আমাদের দেখো, ডান অংশ পেলাম এ বি প্লাস বি কিউ প্লাস এপি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এমসি।
এখন এটাকে আমরা জিরো বানাইতে হবে। তো শিক্ষার্থীরা আমরা চিত্রর দিকে তাকিয়ে তাকিয়ে এটা করব। এখানে আমাদের মেইন বাহুগুলো হচ্ছে এ বি বিসি এসি। এই যে এ বি এসি বিসি, এদেরকে আমি একসাথে রাখলাম, আর বাকিগুলোতে বি কিউ প্লাস এপি মাইনাস এমসি। বাহু তিনটাকে আলাদা করে ফেললাম, এ বি এসি বিসি এটাকে একসাথে রাখলাম, বি কিউ এপি এবং এমসি এটাকে আলাদা করলাম। এখন এই বি কিউটাকে চিত্রের দিকে তাকাই আমরা, বি কিউটা কি? বি কিউটা কি? এই হাফ অফ বিসি। দেখো আমরা লিখছি বি কিউর জায়গায় লিখছি হাফ অফ বিসি। ঠিক একইভাবে এপির মান কি? দেখো এপিটা কি? এপি হচ্ছে বিসি এ বি এর অর্ধেক, তাহলে দেখো লিখছি হাফ অফ, এই দেখো এপির জায়গায় লিখছি হাফ অফ এবি মাইনাস এমসি। এমসিটা কোথায় তাকাও? এই যে এমসি। এমসি কি? এসি এর অর্ধেক না? এই দেখো হাফ অফ, এই যে আমরা লিখছি হাফ অফ এসি। আমরা এখানে বলে দিয়েছি যেহেতু এ বি বিসি এবং এসি এর মধ্যবিন্দু পি কিউ এম বলে বি কিউ সমান হাফ অফ বিসি, এ পি সমান হচ্ছে হাফ অফ এ বি এবং এম সি সমান হচ্ছে এম সি সমান হচ্ছে হাফ অফ এসি। এই মানগুলো আমরা এখানে বসাই দিই। বসানোর ফলে আবার আমাদের ঘটনাটা কি ঘটলো একটু দেখি। দেখো আমাদের এখানে এ বি এসি বিসি ঠিক আছে, হাফ অফ এ বি হাফ অফ বিসি হাফ অফ এ বি মাইনাস হাফ অফ এসি। তাহলে এখন দেখো তো এই এ বি তাহলে এখানে হলো একটা এ বি, এখানে হলো হাফ এ বি, তাই এ বি কমন নিলে 1 প্লাস হাফ। ঠিক একইভাবে বিসির বেলায় খেয়াল করো, এই যে হাফ, বিসি কমন নিলে 1 আর হলো হাফ ইন্টু বিসি। এইখানে এসি দুইটাই মাইনাস, তাহলে মাইনাস এসি কমন নিয়ে গেলে এখানে থাকবে 1, এখানে থাকবে হাফ। তাহলে প্রত্যেকটাতেই আমরা পাচ্ছি ক্যালকুলেশন করলে 2 প্লাস 1 3/2 এবি, 3/2 বিসি, 3/2 এসি। এইখানে আমাদের আরেকটা যে জিনিস কাজ করতে হয় যে এ বি আর বিসি আমরা খেয়াল করি দেখি, এই যে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুযায়ী এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি। তাহলে এ বি, এই যে এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি। এই জন্য আমরা এটাকে এ বি আর বিসিকে আলাদা করে 3/2 কমন নিলাম, এই যে এ বি প্লাস বিসির মান বসাই দিলাম এসি, আর 3/2 ইন্টু এসি। এটা আমরা বলে দিছি ত্রিভুজ ভেক্টর থেকে আমরা এটা পেয়েছি। তাহলে 3/2 কমন গেলে এসি মাইনাস এসি, তাহলে দুইটা ভেক্টরের সেম ভেক্টরের বিয়োগফল হবে 0 ভেক্টর। তাহলে আমরা এটা পেলাম 3/2 ইন্টু 0 ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে আমাদের কি চলে আসলো? এই যে এ কিউ প্লাস সিপি প্লাস বিএম ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে শিক্ষার্থীরা আমরা যেই প্রমাণটা আমাদের উদ্দেশ্য যে এ কিউ প্লাস সিপি প্লাস বিএম ইকুয়াল টু 0 ভেক্টর, তাই আমাদের প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীরা আশা করি তোমরা সমস্যাটা বুঝতে পেরেছ। তোমাদের ভেক্টর একটু কঠিন তোমরা বলো ঠিকই, কিন্তু তোমরা যদি একটু প্র্যাকটিস করো, আমার মনে হয় ভেক্টরের এখানে তোমাদের তিনটা জিনিস কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি। তিনটা জিনিস আমি বারবার বলছি, তিনটা জিনিস তোমাদের এখানে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ বিধিটা তোমরা ভালো করে মনে রাখতে হবে, তারপরে অবস্থান ভেক্টর, আর হচ্ছে তোমার এই দুইটা ভেক্টর যদি আমাদের স্কেলার গুণিতক হয় তাহলে তারা সমান্তরাল একই। এই তিনটা পয়েন্টসের উপর ভিত্তি করে কিন্তু এই গাণিতিক সমস্যাগুলো সমাধান আমাদের করতে হয়। তোমরা খেয়াল করেছো যে আমি বারবার তোমাদের এই কথাটাই বলছি যে তিনটা জিনিস তোমরা খুব মনোযোগ সহকারে একটু খেয়াল করে ভেক্টরগুলো তোমরা একাধিকবার প্র্যাকটিস করো। আমার বিশ্বাস তোমরা পারবে, যদি আন্তরিক হও তাহলে সম্ভব।
যে যেই জিনিসের উপর গুরুত্ব বেশি দিবে সেটাকে মানুষ মূল্যায়ন বেশি করবে, সেখানে সময় বেশি দিবে। তো আমার বিশ্বাস তোমরা যদি এটা করো তাহলে ইনশাল্লাহ পারবে। এখন এর আলোকে আমি তোমাদের যে দুটো সৃজনশীল কথা বললাম, এর আলোকে আমি তোমাদের একটা বাড়ির কাজ হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা ওইগুলো প্র্যাকটিস করে এই হোমওয়ার্কটা চেষ্টা করবে। আমার বিশ্বাস তোমরা সেটা পারবে। তো তোমরা এই হোমওয়ার্কটা একটু দেখে নাও, হোমওয়ার্কটা কি। তো শিক্ষার্থীরা তোমরা ওই অঙ্কগুলি প্র্যাকটিস করো, ভালো করে করো, ইনশাল্লাহ পারবে। আর সমস্যা হলে তো আমরা আসি, ইনশাল্লাহ আমাদের জানাবে, ইমোতে বা মেসেঞ্জারে আমাদের তথ্য জানাও, আমরা ইনশাল্লাহ সাহায্য করব। তো ওই অঙ্কগুলির আলোকে আমি তোমাদের যেটা সৃজনশীল দিচ্ছিলাম বা হোমওয়ার্ক, এখানে দেখো ত্রিভুজ পি কিউ আর এর দুইটা বাহু পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু এম এন বলে দিয়েছে। ক নম্বরে বলছে চিত্রসহ বিন্দুর অবস্থান ভেক্টরের সংখ্যা, এটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছি, তোমরা এটা পারবে। খ নম্বরটা হুবহু অঙ্ক আমরা গত ক্লাসে করেছি, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম এন ওই যে মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য অর্ধেক। ঠিক নামগুলো চেঞ্জ, বাকি ঠিক আছে। এইখানে একটু পরিবর্তন আছে, ট্রাফিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা, ওইখানে আমরা করেছিলাম ট্রাফিজিয়ামের বিপরীত বাহুগুলির মধ্যবিন্দুর সংযোগ রেখা। এইখানে তুমি যদি একটু খেয়াল করো, আমি যেমন ধরো যে আমরা গত ক্লাসে যে ইয়েটা পেয়েছিলাম, ট্রাফিজিয়ামটা ছিল এরকম, এই ট্রাফিজিয়ামের মনে করো এই মধ্যবিন্দু এটা ছিল ডি আর ই, এই এ বি সি ডি ই মনে করো আমাদের ছিল হলো তোমার ট্রাফিজিয়ামটা। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে এই দুইটা, এইটা সমান্তরাল। কিন্তু এখন তোমাদের যেই কথাটা বলছে, এখন তোমাদের যেটা বলা হয়েছে সেটা বলছে হলো এই ট্রাফিজিয়ামটাই ট্রাফিজিয়াম, কিন্তু এই ট্রাফিজিয়ামের বাহু না, ট্রাফিজিয়ামের এই কর্ণ আর এই কর্ণ দুইটার মধ্যবিন্দু, এই একটা কর্ণের মধ্যবিন্দু, এই কর্ণের মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটা যোগ করলে এটা যদি বি সি ডি ই হয়, তাহলে এটা যদি আমার মনে করো পি কিউ হয়, এটা যদি পি কিউ হয়, ঠিক আছে, তাহলে তোমাদের এইখানে খেয়াল করে দেখো, আমরা এই মধ্যবিন্দু যোগ করে এটার সাথে সমান্তরাল দেখেছি, এইখানে এই কর্ণ দুইটার মধ্যবিন্দুর সংযোগ রেখাটাও কিন্তু এদের সমান্তরাল হবে। এইটাই দেখাতে বলছি, কিছু না। ওইটা হচ্ছে দুইটার যোগফল, এইখানে হবে বিয়োগফল। ঠিক ওটার মতোই তুমি জাস্ট মান বসায় দেখো, অবস্থান ভেক্টর ধরে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা চেষ্টা করো, ইনশাল্লাহ আশা করি তোমরা পারবে। আল্লাহ না তোমাদের সহায় হোক, তোমরা চেষ্টা করলে অবশ্যই আল্লাহ সাহায্য করবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।